মমতাজ অপরাধী, তার ফাঁসি হয়ে যাক, কিন্তু আদালতে ঢোকার পরে একজন আসামির নিরাপত্তা নিশ্চিত করাও কি আসলে আদালতের দায়িত্ব নাকি না? আর এই ঘটনাগুলো কি একবার হচ্ছে? আওয়ামী লীগের কাউরে আদালতে তুললে সেখানে ডিম মারা হচ্ছে, এটা করা হচ্ছে, সেটা করা হচ্ছে। এগুলা দেখেন, এগুলা কোনোভাবে মানার সুযোগ নেই। আমি আর আগেও এগুলো নিয়ে কথা বলছি, সবসময় এগুলো নিয়ে কথা বলি, কারণ এই যে কালচার বাংলাদেশে আওয়ামী লীগ যা অন্যায় করছে সেটার 10 গুণ কালচার এখন তৈরি হচ্ছে। আবার এই 10 গুণের কালচারের জন্য আগামীতে হয়তো কখনো আবার 100 গুণ তৈরি হবে। তো এগুলা কি হওয়া উচিত? তার বিরুদ্ধে আপনারা আইনিভাবে লড়াই করবেন, তার সর্বোচ্চ সাজা নিশ্চিত করেন আইনের আওতায়, কিন্তু আদালতে আসলে আপনার আইনজীবীর মতন শিক্ষিত মানুষরা আপনারা যদি ওই যে তারা ধাওয়া দেন, একজন মহিলা মানুষ, তারা ধাওয়া দিলেন, তো কি হইল? বীর পুরুষ হয়ে গেলেন? এগুলাতে মানে আমাদের আইনাঙ্গনের ভাবমূর্তিটা কোথাও না কোথাও নষ্ট হয় কিন্তু। আর ওই যে বিএনপি পন্থী, এই যে একটা বিএনপিরও কিন্তু এটা থেকে ইজ্জত বাড়ছে। আমার তো মনে হয় না যে মানে 10 জন শিক্ষিত মানুষ বা বুঝের মানুষ এই কাজটাকে পছন্দ করছে। দেখেন যেটা ভালো মনে করেন, কারণ ওই যে দিনে দিনে বাড়িতেছে দেনা, সুদিতে হইবে ঋণ। আজকে আওয়ামী লীগের ঋণ শোধ হচ্ছে, কখনো হয়তো আবার আপনাদের হবে, 4 দিন আগে আপনাদেরও হয়েছে আবার। মানে এই পরিস্থিতিগুলো আসলে কোনো বদলায় না কেন জানি। এই যে গেল কয়েকদিন যাবৎ আদালতের মধ্যে একটা নিরাপদ জায়গা ভাই, একজন আসামি এসে সেইখানে যাবে, আদালত তারে শাস্তি দিবে, তার বিচার হবে, সে কারাবরণ করবে। কিন্তু আদালতের মধ্যে গিয়ে যখন হেনস্থার শিকারের বিষয়গুলো আমরা দেখি, কাউকে ডিম ছুঁড়ে মারা, কাউকে এটা ছুঁড়ে মারা, তো এগুলো তো আগামী দিনের জন্য আরেকটা বার্তা দিচ্ছে না? আজকে এই মুহূর্তে মমতাজ অসহায়, কিন্তু এত অসহায় কি মমতাজ ছিল? অথবা আগামী 10 বছর পরে এরকম অসহায় থাকবে? 3 দিন আগে বিএনপি জামাত যে অসহায় ছিল, আজকে অসহায়ত্ব আছে নাই? সময় পরিবর্তন হয়ে যায়, এটা বাংলাদেশ। ফাঁসির আসামি মুক্ত হইয়া বাবর সাহেব এখন ঘুরতেছে। আদালতে বিচারের জন্য নিয়ে যাওয়া হবে আসামিকে, প্রটেকশন দেওয়ার দায়িত্ব হচ্ছে পুলিশের, অথবা আদালত পুলিশের যারা যেখানেই থাকেন। তো সেখানে গিয়ে যখন হেনস্থার শিকার হয়, আমরা মনে করি এগুলা আইনের সুশাসন প্রতিষ্ঠার পথে বড় একটা বাধা, তাও শিক্ষিত মানুষদের কাছ থেকে। আমরা গণমাধ্যমের নিউজে যেটা দেখলাম যে আজকে যখন মমতাজকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে আদালতে উপস্থাপন করা হয়, তখন সেখানে আপনার শুনানি শেষে এজলাস থেকে নামানোর সময় বিএনপিপন্থী আইনজীবীরা মমতাজকে দুয়োধ্বনি দিতে থাকেন। আইনজীবীরা লিফট আটকে রাখেন যাতে তাকে সিঁড়ি দিয়ে নামতে হয়, কিন্তু তাদের সেই চেষ্টা করলে ব্যর্থ হয়। লিফট দিয়ে মমতাজ নিচে নামলে বিএনপিপন্থী আইনজীবীরা মমতাজকে ধাওয়া দেন। এ সময় পুলিশের বেষ্টনীতে দৌড়ে গারদে ঢুকে যান মমতাজকে মাথা নিচু করে থাকতে দেখা যায়। আর এই যে কথাগুলো বললাম বা দৃশ্যপট যা দেখলেন, আইনজীবীরা তো ভাই শিক্ষিত মানুষ। আপনারা মমতাজের বিরুদ্ধে যারা আইনজীবী আছেন তারা সর্বোচ্চ সাজার জন্য আপনি চেষ্টা করবেন আইনিভাবে, কিন্তু আপনি যখন এই যে কি বলা হয় যে ধরেন রাস্তার 10টা সস্তা মানুষের মতন আদালতের মধ্যে এত বড় আইনজীবী হইয়া আপনি এরকম সস্তা ক্যারেক্টারের মধ্যে ঢুকে যান, এটাতে আইনাঙ্গনের, আদালতের প্রাঙ্গণের, যে আদালতকে বলা হয় মহান আদালত, তো সেটার কি মান সম্মান ইজ্জত রাখা হয় নাকি না? মানে আমি মাঝে মাঝে ভাবি যে হয়তো বাইরের 2-4টা মানুষ অশিক্ষিত যারা, তারা বোঝে না, হয়তো আইসা আদালতের মধ্যে তাদের খুব ঝাল মিটায়। এরা সীমা লঙ্ঘন করছে সেজন্য, এবং ওরা মিথ্যাচার করছে বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওরা মনে করছে বাংলাদেশের তরুণ সমাজ ওদের সাথে, ওরা বলে বাংলাদেশের ছাত্র সমাজ ওদের সাথে। মিথ্যা কথা, মিথ্যা কথা। আন্দোলন সংগ্রাম করেছিল বাংলাদেশের মানুষ, ছাত্র সমাজ, আমার সন্তান, আপনার সন্তান, তারা সবাই বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস। এজন্য ওরা এখন ডাক দিলে কেউ যায় না। ওরা যারা কয়েকজন ভাগ বটা করছে, ওরা ছাড়া আর কেউ সেখানে যাচ্ছে না। প্রিয় সহযোদ্ধা বন্ধুরা, সেজন্য সাংগঠনিক অভিভাবক যারা তারেক রহমান, উনি উপলব্ধি করছেন যে বাংলাদেশের তরুণ সমাজ তো আমাদের সাথে, বাংলাদেশের ছাত্র সমাজ তো আমাদের সাথে, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ যুব সমাজকে প্রতিনিধিত্ব করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ যুব সমাজের প্রতিনিধিত্ব করে জাতীয়তাবাদী যুব দল, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে জাতীয়তাবাদী ছাত্র দল। সেজন্য তারেক রহমান উপলব্ধি থেকে আবার জানান দেওয়ার জন্য, ওদেরকে সতর্ক করার জন্য, জাতিকে জানান দেওয়ার জন্য আমাদেরকে মাঠে নামিয়েছে এবং দেখাতে বলেছে যে ছাত্র সমাজ, যুব সমাজ কাদের সাথে আছে। আমরা 10 তারিখে চট্টগ্রামে প্রমাণ করেছি, চট্টগ্রামের 5 লক্ষ মানুষ, তরুণ সমাজের নেতা কর্মীরা, সাধারণ মানুষ পলগ্রাউন্ডে হাজির হয়েছিল। আমরা খুলনাতে প্রমাণ করতে চাই, খুলনার যুব সমাজ, তরুণ সমাজ
আমাদের সাথে আছে, স্বেচ্ছাসেবকদের সাথে। সেজন্য প্রিয় বন্ধুরা, রাজনীতির এই প্রেক্ষাপটে এই পট পরিবর্তনের পরে পরিবর্তিত পরিস্থিতির মধ্যে আগামী 17 তারিখের সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে সমাবেশ, সেই সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা যদি 17 তারিখের তরুণের সমাবেশকে শতভাগ সফল করতে পারি, তাহলে আমাদের যে ভোটার অধিকারের আন্দোলন, বাংলাদেশের তরুণ সমাজের ভোটার অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন, সেই আন্দোলন আমরা আরো এক ধাপ এগিয়ে যাব। সেই জন্য তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, যে কোনো কিছুর বিনিময়ে 17 তারিখ খুলনার তারুণ্যের সমাবেশকে সফল করতে হবে। প্রিয় বন্ধুরা, আপনারা অতীতে প্রমাণ করেছেন শত প্রতিকূলতার মধ্যে, নানা প্রতিবন্ধকতার মধ্যে আপনারা খুলনার তারুণ্যের সমাবেশে গিয়েছিলেন। আমি জানি সাতক্ষীরার অনেক সহযোদ্ধা সেদিন ওই ফেসিবাদের পেটো বাইরে তারা আক্রান্ত হয়েছিল, অনেকে আহত হয়ে খুলনায় গিয়েছিল, তারপরেও তারুণ্যের সমাবেশে উপস্থিত হয়েছিল এবং আপনাদের সরব উপস্থিতির মধ্য দিয়ে সেদিন খুলনার তারুণ্যের সমাবেশ শতভাগ সফল হয়েছিল। ফেসিবাদের উপস্থিতির পরেও, শেখ হাসিনা মাফিয়ার শত নির্যাতনের পরেও এই সাতক্ষীরা থেকে আপনারা সেদিন যদি তরুণের সমাবেশ সফল করতে পারেন, আজকে কেন পারবেন না? প্রিয় বন্ধুরা, সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান বলেছেন, আমরা এতদিন যে লড়াই সংগ্রামটা করছিলাম একটি ফেসিবাদের বিরুদ্ধে, সেই ফেসিবাদ দৃশ্যমান ছিল, সেই ফেসিবাদকে দেখা যেত। ফেসিবাদ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, তাদেরকে আমরা দেখতে পেতাম না? তাদের বিরুদ্ধে আমরা লড়াই করছিলাম, সংগ্রাম করছিলাম। কিন্তু আমরা এখন যে লড়াইটা করছি সেটা একটা অদৃশ্য শক্তির সাথে। দৃশ্যমান শক্তির সাথে লড়াই করাটা যত সহজ, অদৃশ্য শক্তির সাথে লড়াই করা ততটা সহজ নয়। সেজন্য প্রিয় বন্ধুরা, আমাদের মধ্যে যদি ছোটখাটো ভুল বোঝাবুঝি হয়ে থেকে থাকে, আমাদের সেগুলোকে দলের বৃহত্তর স্বার্থে গুটিয়ে ফেলতে হবে। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতাকে কখনো প্রতিহিংসায় রূপ দেওয়া যায়। প্রিয় বন্ধুরা, আমরা যদি সামনে আমাদের যে ভীষণ তারেক রহমান জাতির সামনে প্রেরণ করেছে, উপস্থাপন করেছে, জাতির সামনে পেশ করেছে রাষ্ট্র মেরামতের 31 দফা। এই রাষ্ট্র মেরামতের 31 দফা হচ্ছে এই জাতির মুক্তির সনদ। প্রিয় বন্ধুরা, তারেক রহমান স্বপ্ন দেখছেন একটি সাম্য এবং